নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক অখিল নিয়োগীর লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম কোকিল কণ্ঠ। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক অখিল নিয়োগীর লেখা গল্প কোকিল কণ্ঠ। হিসাব মিলাতে মিলাতে কলমটা ছুঁড়ে ফেলে চেয়ারটা একদিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বিরিঞ্চি বললে, এ আমার পোষাবে না বড়বাবু। বলে সেই যে অফিস থেকে বেরুলো আর সেখানে ঢুকলো না। ছবির পোকা তার মাথায় বাসা বেঁধেছিল। খাঁড়ার মতো উঁচু লম্বা নাকটা নিয়ে সে ৭-৫ ভেবে টালিগঞ্জের একটা স্টুডিওতে ঢুকে পড়ল। সামনের দিকে মিস্ত্রিরা ঠকাঠক শব্দ করে প্রকাণ্ড প্রকাণ্ড শেড তৈরি করছে। কাঠ পাঠিয়ে দিয়ে সে বসবার ঘরে বসে রইল। ঘণ্টা ৩ পর ডিরেক্টরের দেখা মিলল। বিরিঞ্চির ডাক পড়লে সে তাকে নমস্কার করে বললে, দেখুন, আমি ভালো কমিক পার্ট করতে পারি। সেবার সীতায় তোতলা সৈনিক সেজে এমন কেরামতি দেখিয়েছিলাম যে গ্রামের জমিদার গিন্নি হাসতে হাসতে ফিট হয়ে পড়েছিলেন। শেষে শশী ডাক্তার এসে। ডিরেক্টর তাকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সম্প্রতি আমাদের একখানা বই তোলা হচ্ছে, তাতে একটি কমিক পার্ট আছে, কিন্তু আপনি কি গান জানেন? বিরিঞ্চি মাথা চুলকে বললে, আগে এই ছেলেবেলায় আজই এসেছি গানখানা খুব ভালো গাইতে পারতুম, তা চেষ্টা করলে এখনো। ডিরেক্টর বললেন, বেশ, 7 দিন পর আসবেন, আপনার ভয়েস টেস্ট করা হবে। বিরিঞ্চি নমস্কার জানিয়ে মেসে ফিরে এলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে তার চোখ থেকে ঘুম একেবারে ছুটি নিল। কি করে 7 দিনের ভেতর সে গান শিখবে? চুপি চুপি সে সিঙ্গেল রিডের একটা হারমোনিয়াম কিনে নিয়ে এলো। সন্ধ্যের মুখে যখন সবাই এদিকে ওদিকে বেরিয়ে গেছে, বিরিঞ্চি ছাদের ওপরকার চিলে কুঠুরিতে বসে আপন মনে গলা ছেড়ে গান গাইতে শুরু করে দিল। গান সে প্রাণ খুলেই গাইলে, কিন্তু বিপদ ঘটল পরদিন সকালবেলা। ঘুম থেকে উঠে সবে ভোলাকে 1 কাপ চা আনতে হুকুম দিয়েছে, এমন সময় ম্যানেজার হন্তদন্ত হয়ে ছুটে এসে বললে, মশাই, এই কাল সারা রাত আপনার চিৎকারে এই পাশের বাড়ির লোক ঘুমোতে পারিনি। তারপর একটু দম নিয়ে কথাটা শেষ করলে, আজ 20 বছর মেস চালাচ্ছি মশাই, কিন্তু আমার বোর্ডারদের এমন বদনাম কেউ দিতে পারেনি। এসব আমার এখানে চলবে না, এ সোজা কথা। চাকরি ছিল না বলে বিরিঞ্চির 1 মাসের ফুডিং চার্জ বাকি ছিল। কাজেই ম্যানেজার আগে থেকেই তার উপর খাপ্পা হয়েছিল। এইবার সে 20 দাঁত ফুটিয়ে দিতে এতটুকু কসুর করলে না। বিরিঞ্চি দেখলে সঙ্গীত চর্চায় এখানে মহাবিঘ্ন। স্থির করে ফেললে দেশে ফিরে নির্জনে একান্তে বসে 7 দিন সে সাধনা করবে। তারপর ডিরেক্টরের সম্মুখে হবে তার পরীক্ষা। সেই রাত্রিরে সে দেশে পৌঁছে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হারমোনিয়ামটা টেনে নিয়ে গলার সপ্তমে চড়িয়ে দিয়ে শুরু করলে, পাশের ঘরে বিরিঞ্চির বরদা ওকালতির নথিপত্র দেখছিলেন। লাফিয়ে উঠে বললেন, আমলো যা, চাকরি ছেড়ে দিয়ে এলি বেশ, বাড়ি বসে খা দা থাক, তাই নয় সেই ষাঁড়ের মতো চেঁচাতে শুরু করে দিলে। বিরিঞ্চি দেখলে এখানে সুবিধে হবে না, তাই অনেক ভেবে চিনতে বাড়ির পেছন দিককার ছোট্ট একটি অন্ধকার ঘর বেছে নিলে এবং সন্ধে শুরু না হতেই
হারমোনিয়ামটা লুকিয়ে নিয়ে সেইখানে সঙ্গীত চর্চা শুরু করে দিলে। কতক্ষণ নির্বিঘ্নে তার সাধনা চলেছিল বলা মুশকিল, কেননা খানিক বাদেই দরজার বাইরে ঠাকুরমার গলার আওয়াজ পাওয়া গেল। ঠাকুমা ঝংকার দিয়ে উঠে বললে, ও বিরিঞ্চি, আমাকে কি মালা জপতেও দিবি নে? দাওয়ায় বসে দিব্যি হরিনাম করছিলুম, তা কি রকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছে দেখো না। না, বাড়িতেও সাধনার অনেক বিঘ্ন। পরদিন ভোর হবার অনেক আগে অন্ধকার থাকতে বিরিঞ্চি হারমোনিয়ামটাকে বগলদাবা করে বাড়ির পাশের জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। তারপর অবাধে এবং অব্যাহত গতিতে চলল তার সঙ্গীত চর্চা। বেশ মন খুলে বিরিঞ্চি গান গেয়ে চলেছে। কিছুর মধ্যে কিছু না, হঠাৎ পিঠের ওপর দমাদ্দম লাঠি, আর সঙ্গে সঙ্গে রমণী ধোপার গলা শুনতে পাওয়া গেল। কাল দড়ি সিরে পালিয়ে সমস্তটা রাত ঘুমুতে দিসনি, আজ আবার সকালবেলা জঙ্গলে ঢুকে চেঁচানো হচ্ছে হচ্ছে বলেই আবার দমাদ্দম লাঠি পিঠে। বিরিঞ্চি প্রথমটা ভয়ানক ঘাবড়ে গিয়েছিল, তারপর লাফিয়ে উঠে বললে, ওরে রমণী, আমি বিরিঞ্চিকে ওইভাবে দেখে রমণী প্রকাণ্ড একটা জিভ বের করে ফেললে। সে কি দাদাবাবু, তুমি শেষ রাত্রিরে জঙ্গলে ঢুকে চেঁচাচ্ছ কেন? আমি মনে করলুম আমার সেই হারানো। বলেই আবার জিভে কামড়। তারপর বিরিঞ্চির পা দুটো জড়িয়ে ধরে বললে, এই কথা কাউকে বলো না দাদাবাবু, তাহলে কর্তাবাবু আর আমার পিঠের চামড়া রাখবে না। বিরিঞ্চি আর প্রকাশ করবে কি? কথাটা জানাজানি হলে তার কি আর মুখ দেখাবার জো থাকবে? বললে, যা যা, আমি কাউকে বলবো না, তুই এখন পালা। তাকে সমস্তটা দিনে চুপচাপ বসে থাকতে দেখে পাড়ার দাশুখুড়ো বললে, কি হে ভায়া, কলকাতা থেকে এসে এমন মন মরা হয়ে আছো কেন? আজব শহরের নতুন গল্প টল্প শোনাও। বিরিঞ্চি তাকে সব কথা খুলে বলে শুধালো, আচ্ছা, গানটা কি করে শিখি বলো তো? খুড়ো রসিক লোক, বললে, ইয়া জানো না ভায়া, লখনৌ দিল্লির সব বড় বড় ওস্তাদরা কি খেয়ে গলাকে এমন মিষ্টি করে। বিরিঞ্চির উৎসাহিত হয়ে বললে, বলো না দাদা, বলো না, সত্যি বলছি, আমার গান ছবিতে উঠলে তোমায় ফার্স্ট ক্লাসের পাস পাঠিয়ে দেবো। খুড়ো গলা খাটো করে মুখটা তার কানের কাছে নিয়ে এসে বললে, চুপি চুপি একটা কোকিল ভাজা খেয়ে ফেললো, দেখি কেমন গলা না মিষ্টি হয়। বিরিঞ্চি ভাবলে, তাই তো, নিশ্চয়ই ওরা কোকিল ভাজা খায়, নইলে কোকিলের মতো গায় কি করে? বিরিঞ্চি ঠিক করলে, বেশ ভালো গাওয়া ঘিয়ে কোকিল ভেজে খেতে হবে। তার জন্যে বেশি দূর যেতেও হলো না। বাড়ির গুপি ঠাকুর বহুদিন থেকে একটি কোকিল পুষত। বিরিঞ্চি চুপি চুপি গিয়ে বাড়ির চাকর জনার্দনের শরণাপন্ন হলো এবং সেই সঙ্গে জানিয়ে দিলে, যদি সে কাউকে না জানিয়ে ওই কোকিলটা ভেজে খাওয়াতে পারে তো তাকে সে 1 টাকা বকশিস দেবে। কোকিলটার ওপর জনার্দনের অনেক দিন থেকে রাগ। সে যখন কাজকর্ম সেরে দুপুরবেলা একটু গড়ায়, কোকিলটা তখন কুহু কুহু করে কান ঝালাপালা করে তোলে। কিন্তু গুপি ঠাকুর কর্তার পেয়ারের বামুন, তার ভয়ে কিছু বলতেও সাহস করে না। এই সুযোগে যদি একসঙ্গে শত্রু নিপাত এবং 1 টাকা বকশিস লাভ হয় তো মন্দ কি? জনার্দন এক কথাতেই রাজি হয়ে গেল। তারপর রাত্রিরের অন্ধকারে সবাই ঘুমুলে কোকিলটাকে খাঁচা থেকে বের করে দিব্যি ভালো গাওয়া ঘিয়ে ভেজে ফেলে বিরিঞ্চিকে ডেকে তুলে বললে, গরম গরম খেয়ে ফেলো দাদাবাবু, আমি ওই ফাঁকে দেখে আসি গুপি ঠাকুরটা কি করছে।
বিরিঞ্চিকে তখন পায় কে? সে স্বপ্ন দেখছে। ছবির পর্দায় তার কোকিল কণ্ঠের গান শুনে কলকাতায় ছাত্রছাত্রীর দল ঘন ঘন করতালি দিচ্ছে। কিন্তু ব্যাপারটার ওইখানেই শেষ হয় না। পরদিন সকাল থেকে শুরু হয় বিরিঞ্চির ঘন ঘন দাস্ত আর বমি। তারপর কি করে সমস্ত ঘটনাটা প্রকাশ হয়ে পড়ল এবং পাড়ার ছেলেদের দল বিরিঞ্চির নামকরণ করলে কোকিল কণ্ঠ। সে কথা একদিন বাদে আমার মুখ দিয়ে প্রকাশ হলে বিরিঞ্চি আর আমার মুখদর্শন করবে না। দুষ্টু লোকে বলে থাকে আমি নাকি জনার্দনকে ঘুষ দিয়ে সত্যি কথাটা বের করে নিয়েছিলাম। আমি সে কথার তীব্র প্রতিবাদ করি, অবশ্যই বিরিঞ্চির সামনে। কিন্তু বিরিঞ্চির বন্ধুত্ব হারাতে আমি আদৌ পেয়েই রাজি নই। কাজেই এইখানেই ইতি।